Hello friends, how are all of you? Hope you are enjoying your time. I'm fine. আজকে আসছি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। বলে রাখি আমার দুইটা চ্যানেল রয়েছে, লার্ন অ্যান্ড এনজয় ইংলিশ, লার্ন অ্যান্ড ইমপ্রুভ ইংলিশ। দুইটা চ্যানেলের মধ্যে সেম কন্টেন্টগুলোই রয়েছে। লার্ন অ্যান্ড এনজয় ইংলিশের ক্ষেত্রে ইংলিশে লেকচার, লার্ন অ্যান্ড ইমপ্রুভ ইংলিশের ক্ষেত্রে বাংলায় লেকচার। তো সবাইকে রিকোয়েস্ট করি দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি মাঝে মাঝে লাইভ স্ট্রিমে আসবো ওখানে। তো কাজে কারো কোনো প্রবলেম থাকলে ওখানে সলিউশন দেওয়ার চেষ্টা করব আমি। আজকে যাচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। ক্লাস 9, 10, 11, 12 ক্লাসগুলোর মধ্যেই মূলত কমপ্লিটিং সেন্টেন্সের এই আইটেমটি রয়েছে। অনেকেই খুব সহজভাবে নিতে পারে, আবার অনেকের কাছে একটু কঠিন মনে হয়। স্পেসিফিক কিছু রোলস রয়েছে, যেমন এখানে স্পেসিফিক রোলস বলতে প্রথমে আমি জানি না, হয়তো পার্ট 1 পার্ট 2 করতে হতে পারে, কিন্তু যদি উইথিন 45 মিনিটসের মধ্যে আমি যদি শেষ করতে পারি, তার মানে টোটাল একটা কন্টেন্টের মধ্যে শেষ করার চেষ্টা করব। কিন্তু যদি দেখি যে না, আমি 8 পর্যন্ত যাওয়ার পরেই দেখা যাচ্ছে 35 মিনিটস বা 40 মিনিটস হয়ে যাচ্ছে, তাহলে পার্ট 2 দেওয়ার চেষ্টা করব। মানে তো দুইটা পার্টের মধ্যে নেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি দেখি যে না 45 মিনিটসের মধ্যে শেষ করে ফেলতে পারবো, তাহলে একটার মধ্যেই শেষ করে ফেলবো আশা করি। তো এখানে স্ট্রাকচারগুলো লিখেছি আমি 1 থেকে 8 পর্যন্ত। এটা মোস্ট এসেনশিয়াল। এই স্ট্রাকচারগুলো কোনোভাবেই বিন্দুমাত্র এদিক সেদিক করা যাবে না। 8-এর পরে আমার আরও 18 পর্যন্ত রোল আসবে, 18 পর্যন্ত। কিন্তু 9 থেকে 18 পর্যন্ত ওগুলো ওই রকম এসেনশিয়াল। ওগুলো প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট, ওইভাবে কমপ্লিট করা যায়। কিন্তু এগুলোর ক্ষেত্রে যেমন বলা হচ্ছে এখানে নো সুন হ্যাড দেন, এ পাশে পাস্ট পারফেক্ট থাকবে, এ পাশে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। পাস্ট সিম্পল যে কথা, পাস্ট ইনডিফিনিট একই কথা। ফিউচার সিম্পল যে কথা, ফিউচার ইনডিফিনিট একই কথা। প্রেজেন্ট সিম্পল যে কথা, প্রেজেন্ট ইনডিফিনিট একই কথা। আচ্ছা, তো যে এই স্ট্রাকচারগুলো আমাদের হুবহু মুখস্থ রাখতে হবে। যদি কেউ বলে যে হ্যাঁ সেন্টেন্সটা মিনিংফুল হয়ে গিয়েছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মধ্যে যতই মিনিংফুল হোক, গ্রামারের স্ট্রাকচার দেখাতেই হবে। তো কাজে এইসব স্ট্রাকচারগুলো মুখস্থ করার কোনো বিকল্প নেই। তো প্রথমে সবাইকে রিকোয়েস্ট করি 1 থেকে 8 পর্যন্ত খাতায় লিখে ফেলার জন্য প্রথমে। তারপরে আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। আচ্ছা, আশা করছি যে এতক্ষণে আমাদের স্টুডেন্টরা লিখে শেষ করে ফেলেছে হয়তো। আমি এখন কাজে যাচ্ছি। আচ্ছা, প্রত্যেকটা দিয়েই এক্সাম্পল দেখাবো, বুঝতে হবে। আর কেউ যদি বলে যে হ্যাঁ ট্রান্সলেশন নিতে পারি না, কোন কথাটা টেন্স হবে, কোন কথাটা ভয়েস হবে, এটা নিতে পারি না, আমার লার্ন অ্যান্ড ইমপ্রুভ ইংলিশ এই চ্যানেলটার মধ্যে একদম শুরুতেই টেন্সে ট্রান্সলেশন, ভয়েসের ট্রান্সলেশন, কোন কথাগুলো টেন্সে যাবে, কোন কথাগুলো ভয়েসে যাবে, আবার টেন্স ভার্সাস ভয়েস, এবং একটা কন্টেন্টের মধ্যে আবার টেন্স এবং ভয়েসের কথাগুলোর পার্থক্যটা দেখানো হয়েছে। তো কাজেই ওইভাবে যদি ট্রান্সলেট করতে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, রিকোয়েস্ট করব ওখান থেকেই কেন প্রথমেই দেখে আসেন। আচ্ছা, তাহলে আমি এখন বোর্ড মুছতে যাচ্ছি, যেহেতু আমার বিশাল স্পেস দরকার এখানে। তো আশা করছি যে সবাই 1 থেকে 8 পর্যন্ত স্ট্রিক্টলি রোলগুলো মেনটেন করবেন এবং বোঝার চেষ্টা করবেন। এগুলো স্ট্রাকচার মেনটেন করতে হবে, ঠিক আছে, কিন্তু তাই বলে অত কঠিন নয়। এখানে হয়তো একটু দেখতে প্রবলেম হচ্ছে। পাস্ট কত, এটা 6 নাম্বারে পাস্ট সিম্পল বলা হয়েছে। পাস্ট সিম্পল মানে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, আমি প্রথমে যাচ্ছি 1-এর ক্ষেত্রে। প্রথমে যাচ্ছে 1। আমি বারবার বলি এখানে 1 থেকে 18 পর্যন্ত রুলসে কাজ করব, কিন্তু 1 থেকে 8 পর্যন্ত প্রথমে আমি যা বোর্ডের মতো লিখেছিলাম একদম স্ট্রিক্টলি মেনটেন করতে হবে ওগুলো, ওই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। 9 থেকে যেগুলো, এগুলো প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে প্রেজেন্ট বা প্রেজেন্ট টু প্রেজেন্ট, এইভাবে খুব সহজে মিলানো যাবে। আমি দেখিয়ে দিব, কোনো কনফিউশন থাকার দরকার। কিন্তু 1 থেকে 8 পর্যন্ত এদিক সেদিক করা যাবে না কোনোভাবেই।
এই তিনটার অর্থ মূলত একই রকম হবে, তিনটারই স্ট্রাকচার ভিন্ন হলেও ওদের মিনিংটা একদম সেম হবে। তো আমাদের পরীক্ষার মধ্যে এই যে এই পাশের অংশ দেওয়া থাকবে, এই পাশের অংশ খালি, যেমন এই যে আমি যে আন্ডারলাইন করে দিচ্ছি এই পাশের অংশ শূন্য স্থানে থাকবে। তো এটা আমাদের পূরণ করতে হবে। আমরা স্ট্রাকচার মুখস্থ বুঝতে পারলাম যে নো সোনা হ্যাড দেন, হার্ডলি হ্যাড ওয়েন, স্কার্সলি হ্যাড ওয়েন এর ক্ষেত্রে এই পাশে পাস্ট ইনডিফিনিট লাগবে। নো সোনা হ্যাড দেন এর ক্ষেত্রে পরীক্ষায় যদি দেন দেওয়া না থাকে আমরা প্রথমে দেন দিয়ে জয়নিংয়ে যাব, ওয়েন না থাকলে ওয়েন দিয়ে জয়নিংয়ে যাব, ওয়েন না থাকলে ওয়েন দিয়ে জয়নিংয়ে যাব। নো সোনা হ্যাড দেন, হার্ডলি হ্যাড ওয়েন, স্কার্সলি হ্যাড ওয়েন এগুলোর সাথে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল লাগবে। এবং এটার কথাগুলো, এই স্ট্রাকচারের কথাগুলো হচ্ছে এরকম হবে যে আমি দরজাটি খুলতে না খুলতেই সে প্রবেশ করলো, আমি বইটি কিনতে না কিনতেই আমার ফ্রেন্ড এটা নিয়ে নিল, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটা এসে পড়ল, আমি কলেজে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হলো। এইভাবেই কথাগুলো। এটার আরেকটা স্ট্রাকচার আছে অ্যাজ সুন অ্যাজ, ওগুলো হয়তো পরে দেখাবো আমি। অ্যাজ সুন অ্যাজ যেমন আমি যদি বলি যে আমি তাকে দেখা মাত্রই সে আমাকে ধন্যবাদ জানালো, অ্যাজ সুন অ্যাজ আই স হিম হি থ্যাঙ্কড মি। ঠিক একই কথাই যদি আমি এখানে বলি নো সোনার হ্যাড আই সিন হিম দেন হি থ্যাঙ্কড মি। অ্যাজ সুন অ্যাজটা হচ্ছে মূলত ওইদিকে অ্যাফার্মেটিভে কাজ করে, আর নো সোনারটা নেগেটিভে কাজ করে। অ্যাজ সুন অ্যাজটা হচ্ছে ওইদিকে পজিটিভ ডিগ্রিতে কাজ করে, নো সোনার হ্যাড দেন এটা কম্পারেটিভ ডিগ্রিতে কাজ করে। আমরা বারবার শুনলে আসলে এগুলো বোঝা হয়ে যাবে আমাদের। আচ্ছা, আমরা এখানে কমপ্লিট সেন্টেন্সের কাজ করতে যাচ্ছি যেহেতু, সেই ক্ষেত্রে এটা কাজ করতে যাক। অ্যাজ সুন অ্যাজ এগুলো পরে আমি দেখাবো যদি স্পেসিফিক না, তারপরও বলে রাখি যদি পরে ভুলে যাই আবার। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টু প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টু পাস্ট ইনডিফিনিট, এইভাবে। যেমন পাস্ট ইনডিফিনিট আমি বলেছিলাম অ্যাজ সুন অ্যাজ আই স হিম হি থ্যাঙ্কড মি। তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আই গো দেয়ার, অ্যাজ সুন অ্যাজ আই গো দেয়ার হি হেল্পস মি, এভাবেই। আচ্ছা, তো এটার কথাগুলোর অর্থ হবে কি, যে আমি দরজাটি খুলতে না খুলতে সে প্রবেশ করলো, আমি সেখানে পৌঁছতে না পৌঁছতে বৃষ্টি শুরু হলো, এইভাবে। তিনটারই অর্থ একই রকম। এক্সাম্পলে যাচ্ছি আমি, যেমন হচ্ছে নো সোনার, নো সোনার হ্যাড আই সিন হিম, নো সোনার হ্যাড আই সিন হিম দেন। দেনের পরে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল যাকে বলা হচ্ছে স্ট্রাকচার। দেন যদি না থাকে আমরা প্রথমে দেন দিয়ে নিব, আর যদি দেন দেওয়া থাকে তাহলে শুধু পাস্ট সিম্পল। নো সোনার হ্যাড আই সিন হিম দেন হি থ্যাঙ্কড মি, দেন হি থ্যাঙ্কড মি। আচ্ছা, আবার এভাবে সেন্টেন্স লেখার পরে আন্ডারলাইন করে দেখিয়ে দিতে হবে। তারপরে যদি হার্টলির কথা একটু বলি, যে হার্টলির কথা যদি বলি, হার্টলি হ্যাড আই রিচড দেয়ার, আমি সেখানে পৌঁছতে না পৌঁছতেই হার্টলি হ্যাড আই রিচড দেয়ার ওয়েন দিয়ে যুক্ত হবে। হার্টলির ক্ষেত্রে অবশ্য বিফোরও হয়ে থাকে, হার্টলি হ্যাড বিফোর বা হার্টলি হ্যাড ওয়েন, বিফোরও কোনো বল না। হার্টলি হ্যাড আই রিচড দেয়ার ওয়েন ইট স্টার্টেড raining. আচ্ছা, তো এইভাবে হচ্ছে কথাগুলো। আবার যদি স্কার্সলি এর কথা যদি বলি, স্কার্সলি হ্যাড এ কমপ্লিটেড গ্রাজুয়েশন, সে গ্রাজুয়েশন কমপ্লিট করতে না করতেই চাকরি পেয়ে গেল। Scarcely had he completed his graduation when he got a job, এইভাবে কথাগুলো। তো আমরা জানলাম কি, নো সোনা হ্যাড দেন, হার্টলি হ্যাড ওয়েন, স্কার্সলি হ্যাড ওয়েন, এগুলো পরে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। পাস্ট সিম্পল যেগুলো পাস্ট ইনডিফিনিট একই কথা। নো সোনা হ্যাডের ক্ষেত্রে দেন দেওয়া না থাকলে আমরা দেন দিয়ে নিব, হার্টলির ক্ষেত্রে হোয়েন না থাকলে হোয়েন দিয়ে নিব, স্কার্সলির ক্ষেত্রে হোয়েন না থাকলে হোয়েন দিয়ে নিব, হার্টলির ক্ষেত্রে বিফোর হয়ে থাকে। তো এইভাবে কথাগুলো।
আমরা এভাবে ধীরে সুস্থে বোঝার চেষ্টা করব। এটা ছিল 1 এর এক্সাম্পলগুলো। এবার যাচ্ছি 2 এর এক্সাম্পলে। 2 এর এক্সাম্পলে বলা হচ্ছে সিন্স এর স্ট্রাকচার। সিন্স এর এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে ওই পাশে পাস্ট ইনডিফিনিট হয়ে থাকে। তো এইখানে আমরা ইট ইজ এইরকম সেন্টেন্সগুলি মূলত দেখা হয়। ইট ইজ মেনি ডেজ, ইট ইজ মেনি ডেজ সিন্স, ইট ইজ মেনি ডেজ সিন্স আই saw you, it is many days since I saw you। তো পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল দিয়েছি। যদি বলা যায় হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট বলা ছিল, ঠিক আছে, আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করি। মেনি ডেজ, মেনি ডেজ হ্যাভ পাস্ট, মেনি ডেজ হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, তার মানে এদিকে পাস্ট সিম্পল হবে। since many days have passed since I saw you। এইভাবে কথাগুলো খুব সহজভাবে আমরা সেন্টেন্স জয়েনিং দেব। প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট, তারপর ওখানে আবার একটা স্ট্রাকচার ছিল পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। যেমন যদি বলি যে মেনি ডেজ, মেনি ডেজ, মেনি ডেজ elapsed, মেনি ডেজ elapsed, ইলাস্ট মানে হচ্ছে কি পাস্ট অতিক্রম করা। মেনি ডেজ ইলাস্ট সিন্স পাস্ট ইনডিফিনিট রয়েছে, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হবে, অনেক দিন কেটে গিয়েছে। সিন্স আই হ্যাড সিন ইউ। এইভাবেই স্ট্রাকচার অনুসারে দেখাতে হবে, স্ট্রাকচারের বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না। তো কি ছিল সিন্সের স্ট্রাকচারের মধ্যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট লাগবে, পাস্ট ইনডিফিনিট থাকলে বা পাস্ট সিম্পল হলে পাস্ট পারফেক্ট লাগবে। সিন্স মাঝখানে থাকলে এবং এরকম স্ট্রাকচার দেখলে তখন সিন্স আবার কিন্তু পরবর্তীতে শুরুতে হবে। শুরুতে যদি সিন্স হয় তাহলে আমাদের এই স্ট্রাকচারের দরকার নেই, ওটা আমরা পরে দেখাবো। 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে হচ্ছে ওখানে ছিল দ্য ইউজ অফ বিফোর অ্যান্ড আফটার অ্যাজ কনজাংশন। বিফোর আফটার প্রেপোজিশন রয়েছে, বিফোর আফটার কনজাংশন রয়েছে, বিফোর আফটার অ্যাডভার্ব রয়েছে অনেক ক্ষেত্রেই। তো আমরা এখানে কনজাংশন হিসেবে কাজ করব। আমরা আগেই জেনেছি, সেটা হচ্ছে বা আমরা জেনারেলি জানি টেন্সের মধ্যে থেকে শিখে আসছি আমরা, সেটা হচ্ছে বিফোর আফটার মূলত পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর মধ্যে যে বিফোর আফটার ব্যবহার করা হচ্ছে ওগুলো আসলে মূলত কনজাংশন। আচ্ছা, তো আমরা জানি বিফোরের ক্ষেত্রে এ পাশে পাস্ট পারফেক্ট হলে এই পাশে পাস্ট ইনডিফিনিট হয়, এই পাশে ফিউচার পারফেক্ট হলে এই পাশে ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। ঠিক একইভাবে হচ্ছে যে আফটার, আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে, সবসময় পূর্বে পারফেক্ট হয়ে থাকে, আর আফটার মানে পরে, সবসময় পরে পারফেক্ট হয়ে থাকে, সেটা পাস্ট পারফেক্ট হোক আর ফিউচার পারফেক্ট হোক। আচ্ছা, আমি সেন্টেন্স দেখাতে যাচ্ছি। বিফোরের ক্ষেত্রে বলেছি কি বিফোর আফটার সবসময় পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট বা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট। বিফোর মানে পূর্বে, সবসময় পূর্বে পারফেক্ট থাকবে। যেমন I had seen him, আমি তাকে দেখেছি। বিফোর হি কেম, তার আসার পূর্বেই, তার আসার পূর্বে বা বিফোর হি কেম হিয়ার, তার এখানে আসার পূর্বেই বা অন্য কোথাও দেখা হয়েছে এরকম। তো বিফোর মানে পূর্বে, পূর্বে মানে কি এই পাশে সব সময় পারফেক্ট থাকবে, সেটা পাস্ট পারফেক্ট হোক আর ফিউচার পারফেক্ট হোক। আমি বলেছিলাম এটা পাস্ট পারফেক্ট হলে এটা পাস্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে যে এটা ফিউচার পারফেক্ট হলে এটা ফিউচার ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমি বিফোর আফটার স্ট্রাকচার জানলাম কি পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, তো এদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমার এখানে আবার পাস্ট পারফেক্ট লাগবে, আর এখানে পাস্ট পারফেক্ট থাকলে এখানে পাস্ট ইনডিফিনিট লাগবে। এইভাবেই যদি বলে যে ফিউচারে যাচ্ছি, ফিউচারে যদি যাই তাহলে হচ্ছে আই উইল হ্যাভ ডান ইট, আই উইল হ্যাভ ডান ইট, আই উইল হ্যাভ ডান ইট বিফোর, বিফোর ইউ কাম বা হচ্ছে বিফোর ইউ উইল, বিফোর ইউ উইল কাম। এভাবেই। তার মানে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট থাকলে ফিউচার ইনডিফিনিট। আবার যদি দেখা যায় যে এদিকে ফিউচার ইনডিফিনিট দিয়ে রেখেছে তার মানে ফিউচার পারফেক্ট লাগবে। আচ্ছা, তো আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা লিখিনি, তারপরও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি।
তো এখানে যদি থাকতো যা আই হ্যাড বিন রিডিং, আই হ্যাড বিন বা আই হ্যাড বিন রাইটিংও হতে পারে, আই হ্যাড বিন রাইটিং বিফোর ইউ কেম, তার মানে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি বলি আই উইল হ্যাভ বিন রাইটিং বিফোর ইউ উইল কাম, আপনারা প্রথমে লিখে নেবেন, তারপরে ধীরে সুস্থে বোঝার চেষ্টা করবেন। ঠিক একইভাবে এবার আমি আফটার দিয়ে সেন্টেন্স দেখাচ্ছি। যেমন হচ্ছে যে আফটার মানে কি পরে, পরে পারফেক্ট থাকবে, তো তার মানে হচ্ছে আমি দিলাম এখানে পাস্ট ইনডিফিনিট আই কেম আফটার, হ্যাঁ তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, যেহেতু আমার এখানে পাস্ট ইনডিফিনিট ওইদিকে পাস্ট পারফেক্ট। আফটার আই কেম, আফটার ইউ হ্যাড, আফটার ইউ হ্যাড কাম, তোমার আসার পরেই, আফটার ইউ হ্যাড কাম, তার মানে হচ্ছে কি আফটার মানে পরে, তো পরে সবসময় পাস্ট পারফেক্ট থাকবে, তো এখানে পাস্ট পারফেক্ট, এখানে পাস্ট ইনডিফিনিট। তো তারপর আমরা বলি যে বিফোর আফটার স্ট্রাকচারে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, তো আফটারের ক্ষেত্রে পরে পাস্ট পারফেক্ট থাকবে, তো পাস্ট পরে থাকলে এদিকে পাস্ট ইনডিফিনিট লাগবে। বিফোরের ক্ষেত্রে পূর্বে পাস্ট পারফেক্ট থাকবে, পরে পাস্ট ইনডিফিনিট লাগবে। এইভাবে কথাগুলো যদি বলা যায়। হ্যাঁ, আফটারের ক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রে কী হবে, ফিউচারের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট হলে ফিউচার ইনডিফিনিট হবে, এভাবেই। আচ্ছা, আমরা এখন যাচ্ছি ফরে। ফোরের ক্ষেত্রে হচ্ছে আমাদের উড ডেট রয়েছে ওখানে স্ট্রাকচারে আমাদের ওখানে উড ডেট রয়েছে। উড ডেট এক কথায় হয়, এটা তেমন একটা ঝামেলা নেই। উড ডেট সেন্টেন্সটা নিয়েও আবার অনেক ঝামেলা রয়েছে। উড ডেট, আচ্ছা উড ডেটের পর আমার স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস কুড দিয়ে কাজ করতে হবে। উড ডেট যদি এমন হতো উড ডেট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। অনেকে বলবে যে এটা তো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা যখন ফুল স্টপ হয় তখন হচ্ছে এটা একটা অপটেটিভ সেন্টেন্স। আবার হচ্ছে যখন নোট অফ এক্সক্লেমেশন দেওয়া হয় তখন হচ্ছে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখন ফুল স্টপ তখন আমরা ধরে নেব যে এটা অপটেটিভ সেন্টেন্সে রয়েছে, আর যখন এটা এক্সক্লেমেটরি সাইন থাকে বা নোট অফ এক্সক্লেমেশন থাকে তখন বলবো যে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমাদের এখানে এক্সক্লেমেটরি হিসেবে ব্যবহার করিনি, এখানে অপটেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরীক্ষার মধ্যে উড ডেট দেওয়া থাকবে, আর আমরা এরকম একটা কল্পনার কথা বলে রাখবো। আচ্ছা, আরেকটা বিষয় বলতে হবে আমাকে, সেটা হচ্ছে যে কমপ্লেটিভ সেন্টেন্সে কাজ করার সময় আমরা কনটেক্সটটা দেখব। যে বিশেষ করে ক্লাস 9-10-এ যে 5টা কমপ্লেটিভ সেন্টেন্স থাকে অনেক সময় এলোমেলো থাকে। এলোমেলো মানে হচ্ছে একটা কথার সাথে আরেকটা কথার কোনো সম্পর্ক নেই, ডিটেস্ট ওয়েতে বলা হয় এটাকে, ডিটেস্ট ওয়েতে থাকে। তো যদি একটা কথার সাথে একটা কথা সম্পর্ক না থাকে তাহলে আমরা স্ট্রাকচার মেনটেন করে যে কোনোভাবে লিখতে পারবো। কিন্তু যদি দেখি যে 5টা সেন্টেন্সেই একটা কনটেক্সটের উপর যাচ্ছে, বা এগ্রিকালচারের উপর যাচ্ছে ওখানে, বা হচ্ছে হেলথ ইজ ওয়েলথ এই বিষয়টার উপর যাচ্ছে, টাইমের উপর যাচ্ছে, যদি 5টা সেন্টেন্সেই একটা কনটেক্সটের মধ্যে থাকে তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে কাজ করার সময় অবশ্যই ওই বিষয়ের ভিতরে থাকবো, অন্য কোনো বিষয়ে যাব না। যদি এগ্রিকালচারের উপর থাকে, হ্যাঁ 5টা সেন্টেন্স, আমি প্রথমে 5টা সেন্টেন্স দেখে নেব, 5টা সেন্টেন্স দেখলে আমি বুঝতে পারবো এটা কি একটা বিষয়ের উপর যাচ্ছে নাকি ভিন্ন ভিন্ন। তো যদি একটা বিষয়ের উপর চলে বা একটা কনটেক্সটের মধ্যে চলে তাহলে আমরা ওই কনটেক্সটের মধ্যেই থাকবো, অন্য কোনো বিষয়। যদি বলে যে ওখানে হেলথ নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ আমরা হেলথের মধ্যেই থাকবো। এগ্রিকালচার নিয়ে কথা হচ্ছে, এগ্রিকালচারের মধ্যেই থাকবো। আর যদি বলে যে না একটা কথার সাথে একটা কথার কোনো সম্পর্ক নেই, তাহলে তখন আমরা আমাদের মতো করে স্ট্রাকচার মেনটেন করে কাজ করব। তো উড ডেট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই অপটেটিভ সেন্টেন্স, উড ডেট পরীক্ষা দেওয়া থাকবে, আমাদের এদিকে গ্যাপ থাকে, আমরা যদি কনটেক্সট যেভাবে হয় তা ওইভাবে মিল করে কাজ করব, তবে সাবজেক্টের পরে কুড দিয়ে কাজ করতে হবে। 5 নাম্বারে বলা হয়েছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই উইশ, আই ফ্যান্সি। এগুলোর পরে পাস্ট ইনডিফিনিট হলেও এগুলোতে একটা ভেরিয়েশন কাজ করে, যেমনটা আমি দেখাচ্ছি। ইট ইজ টাইম কথার অর্থ হচ্ছে এখন সময় হয়েছে, ইট ইজ হাই টাইম কথার অর্থ হচ্ছে এখন উপযুক্ত সময় হয়েছে, আর আই উইশ এটা তো আমরা সবাই জানি ইচ্ছা পোষণ করা। আবার হচ্ছে আই ফ্যান্সি আমি কল্পনা করছি। ইট ইজ টাইমের সাথে যে কোনো পাস্ট ইনডিফিনিট দেওয়া যায়, যে কোনো পাস্ট ইনডিফিনিট দেওয়া যাবে, তবে ওই যে বলেছিলাম যদি কনটেক্সটের উপর ভিত্তি করে তাহলে ওই বিষয়টার উপর ভিত্তি করেই এখানে পাস্ট ইনডিফিনিট দেখা। যেমন আমি বললাম ইট ইজ টাইম আই ওয়েন্ট, ইট ইজ টাইম আই ওয়েন্ট টু কলেজ, আচ্ছা। তারপর হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমটার মধ্যে বলে যে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের মধ্যে কী এমন পার্থক্য। ইট ইজ টাইম এখন সময় হচ্ছে, ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময়। আমরা সাধারণত ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে বাধ্যতামূলক কথাগুলো বলার চেষ্টা করব, যেমন ইট ইজ হাই টাইম উই সেট আওয়ার প্রেয়ার, ইট ইজ হাই টাইম উই সেট আওয়ার প্রেয়ার, একদম বাধ্যতামূলক কথাগুলো বলার চেষ্টা করব এখানে।
হ্যাঁ, যদি বলা হয় যে যে এখানে যে কনটেক্সটের মধ্যে কথা যাচ্ছে, এখানে তো নামাজ পড়ার বা এরকম বাধ্যতামূলক কথা দেওয়ার মতো কোনো স্কোপ নেই। যদি ওইরকম হয়ে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে জেনারেল ওয়েতে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল লিখব। কিন্তু যদি আমাদের সুযোগ থাকে তাহলে আমরা বাধ্যতামূলক কথাগুলি বলার চেষ্টা করব, যেমন উই সেট আওয়ার প্রেয়ার, তারপর হচ্ছে যে উই মেনটেন্ড দ্য রুলস অফ গুড হেলথ, এইরকম কথাগুলো, বা হচ্ছে উই লাভড আওয়ার কান্ট্রি, এগুলো। আই উইশের ক্ষেত্রে আমরা জানি সবাই সাধারণত এটা কমন হতে যায়, আই উইশ আই ওয়ার আ লিডার, আই উইশ আই আর এ লিডার, এভাবেই। আচ্ছা, আই ফ্যান্সির ক্ষেত্রে প্রভার্বের মতো করে এই কথাটা আমরা লিখব, আই ফ্যান্সি আই টার্ন প্যাল, আই টার্ন প্যাল, আমি কল্পনা করলাম যে আমাকে বিমর্ষ বা ফ্যাকাশে দেখাচ্ছে, এই কথাটা লিখবো। এই কথাটা লেখার পেছনে একটা কারণ আছে, এটা হচ্ছে দ্য লাঞ্চ অন শর্ট স্টোরি সমারসেট মমের দ্বারা লেখা হয়েছে এই শর্ট স্টোরিটা। এইটা একটা পৃথিবী কাঁপানো বা হচ্ছে পুরো পৃথিবীব্যাপী সারা জাগানো একটা শর্ট স্টোরি, দ্য লাঞ্চন। তো ওখানে ওই যে লেখক অনেকগুলো, আমি একটু করে বলে রাখি খুব তাড়াতাড়ি, লেখক তো অনেকগুলো বই লিখেছে, এর মধ্যে একজন মহিলা, এক ভদ্র মহিলা মূলত প্রশংসা করে তাকে চিঠি লিখেছে বইয়ে। তো এইভাবে তাদের মধ্যে চিঠির করসপন্ডিং হয়। তো এক পর্যায়ে ওই লেখা বলল যে সে সামনের সপ্তাহের মধ্যে একটা প্যারিস অতিক্রম করবে, সে কোনো একটা হোটেলে দেখা করতে চায় বা রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট শব্দটাও যদিও ফ্রান্সের শব্দ, কিন্তু অনেক ইতিহাস রয়েছে ইংলিশের মধ্যে ফ্রান্স কীভাবে, ফ্রান্সের ওয়ার্ডগুলো কীভাবে ঢুকে পড়লো ওখানে, যাক এগুলো আমরা এখন বলতে পারবো না, সময় কম। আচ্ছা, তো ওই রেস্টুরেন্টের মধ্যে দেখা করতে গিয়েছে, তো লেখকের টাকা পয়সা একটু কমই ছিল। তো এক পর্যায়ে একটার পর একটা খেয়ে যাচ্ছে মহিলা। তো এক পর্যায়ে লেখক বললো যে অ্যাসপারাগাস খাবেন নাকি, অ্যাসপারাগাসটা মোটামুটি একটু ভারী খাবারই মনে করা যায়, খাবে না। কিন্তু প্রথমে বললো যে লেখিকা, ওই মহিলা বললো যে, ভদ্র মহিলা বললো যে না, খাবো না। কিন্তু পরে বললো আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন ঠিক আছে। তো এটা বলার সাথে সাথে যেহেতু তার টাকা পয়সার অবস্থা শোচনীয়, তো লেখক তখন ইয়ে হয়েছে যে হঠাৎ তার সে চিন্তা করলো যে আই ফ্যান্সি আই টার্ন পেল, আমি কল্পনা করলাম যে আমার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে বা বিমর্ষ হয়ে গিয়েছে, এইরকম। পেলের অনেক অর্থ রয়েছে, মলিন হতে পারে, ফ্যাকাশে হতে পারে, বিমর্ষ হতে পারে, এইরকম। তো এই কথাটা ওই দালাঞ্চন থেকে নেওয়া হয়েছে, এই জন্য সবাই এক্সপেক্ট করে আই ফ্যান্সি আই টার্ন প্যাল, এই কথাটা যেন থাকে। এটা না লিখলে মনে হয় যে হ্যাঁ, টিচার স্টুডেন্টকে শেখায় নেই বা স্টুডেন্টও কোনোদিন শিখেনি। তো আমরা সেই সারা জাগানো সেন্টেন্সটাই লিখবো আশা করি, একদম প্রভাবের মতো করে, আই ফ্যান্সি আই টার্ন প্যাল, এভাবে। তো ইট ইস টাইম, ইট ইস হাই টাইম, আই উইশ আই ফ্যান্সি, এগুলো পরে পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট হলে এটা যে কোনো সময় পাস্ট ইনডিফিনিট দেবো। এটা যদি আমার কনটেক্সটের মধ্যে বা যদি সুযোগ থাকে, আমি বাধ্যতামূলক শব্দ ইউজ করব, আই উইশ আই আর এ লিডার, কমন কথা। তারপর আই ফ্যান্সির ক্ষেত্রে একদম মুখস্থের মতো করে আই ফ্যান্সি আই টার্ন প্যাল, এভাবে লিখলে সবাই প্রশংসা দিবে আশা করি। 6 নম্বর, 6-এর স্ট্রাকচার ওখানে ছিল 6-এ। আচ্ছা, আমি এখন দেখতে পাচ্ছি 23 মিনিটস, আমি যদি পারি 45 মিনিটসের মধ্যে শেষ করার চেষ্টা করব। আর টোটাল কমপ্লিট সেন্টেন্সটা একটু সবাই সিরিয়াস হলে আমার সাথে আশা করছি যে পারবো আমি, কারণ আমি নিজেই চাচ্ছি না যে পার্ট 2-তে যেতে। আই ক্যান সে টার্ন পেল 6-এর মধ্যে অ্যাজিভের স্ট্রাকচার বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট। আমরা স্ট্রাকচারগুলো মুখস্থ করে ফেলবো প্রথমেই, যেমন হচ্ছে হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর মধ্যে কোনো পার্থক্য নেই, এটার বাংলা হচ্ছে যেন, সে কথা বলে যেন, হি ওয়ার আ লিডার, যেন সে একজন লিডার। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে ওয়ার কেন, কল্পনার কথাগুলো বা আনরিয়াল পাস্টগুলো আমরা ওয়ার হিসেবে ব্যবহার করি সাবজেক্টিভের রোলে। তো এখানে কথা হচ্ছে যে বিষয়টা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হলেও কল্পনার কথাগুলো আনরিয়াল পাস্টগুলো সবসময় ওয়ার হয়ে থাকে। আর যদি বলে যে হ্যাঁ, এটা যদি আমি মেইন ভার্বতে বিকেম বলি তাহলে কোনো প্রবলেম, স্ট্রাকচার মুখস্থ, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট। যদি আমি টু বি ভার্ব ব্যবহার করি, যে কোনো পার্সনের সাথে ওয়ার ব্যবহার করব। ঠিক একইভাবে যদি এখানে আমি এখন পাস্ট লিখি, হি স্পোক অ্যাজ ইফ বা অ্যাজ দো, আমি অ্যাজ দোটা লিখলাম না এখানে। আচ্ছা, আমি অবলিক দিয়ে দিই একবারই, না হলে আবার অনেকে বলবেন না, মনে হয় ওখানে ঝামেলা আছে কিনা কোনো। অ্যাজ ইফ বা অ্যাজ দো কোনো পার্থক্য নেই, আগেই বলেছি। হি স্পোক অ্যাজ দো হি হ্যাড বিকাম, পাস্ট পারফেক্ট দিচ্ছি আমি, এটা হচ্ছে মেইন কথা, লিডার। আচ্ছা, তো এইভাবেই কথাগুলো আমরা স্ট্রাকচার মেনটেন করবো স্ট্রিক্টলি। তো 7 নাম্বার হচ্ছে যে আমাদের স্ট্রাকচার কন্ডিশনাল, শর্ত,
ইফ যে কথা, আচ্ছা ওখানে হচ্ছে যে ইফ যে কথা, ইন কেস একই কথা, ইফ মানে যদি, ইন কেস মানে যদি, প্রোভাইডেড মানে যদি, প্রোভাইডিং ডেট মানে যদি, প্রোভাইডেড ডেট মানে যদি, এমনকি আনলেস বলতেও যদি না, আনলেস ইউ কাম, যদি তুমি না আসো, আই শ্যাল নট গো, এইরকমভাবে কথা হয়। আমি আবার বলি, ইফ, ইন কেস, প্রোভাইডেড ডেট, প্রোভাইডিং ডেট, ইন কেস, আনলেস, এগুলো সব কন্ডিশনালস এক কথায়। তো আমি এখন ফার্স্ট কন্ডিশনে যাচ্ছি। ফার্স্ট কন্ডিশনের মধ্যে স্ট্রাকচার ছিল আমার প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট বা ইম্পারেটিভ সেন্টেন্স। আমি এগুলো ক্লসের মধ্যে বা কনজাংশন ইউজের ক্ষেত্রেও দেখিয়েছি, রাইট ফ্রম ভার্বের মধ্যেও দেখিয়েছি। আবার এখানে একটু দেখাই, ইফ ইউ আর ইন্টারেস্টেড, এই কন্ডিশনসের মধ্যে একটু সময় যাচ্ছে আমার বেশি। ইফ ইউ আর ইন্টারেস্টেড, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখানে ফিউচার ইনডিফিনিট দিলাম, ইউ উইল ডু ইট, যদি তুমি আগ্রহী থাকো তুমি এটা করবে। ফিউচার ইনডিফিনিট জেনারেলি আমরা ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট দিব, কিন্তু যদি আমরা এরকম কোনো সেন্টেন্স দেখি বা হচ্ছে যে ইউ ক্যান ডু ইট, যদি তুমি আগ্রহী থাকো তুমি এটা করতে পারো, এটাও রাইট। বা হচ্ছে ইফ ইউ আর ইন্টারেস্টেড ডু ইট, যদি তুমি আগ্রহী থাকো তাহলে এটা করো। তো আমরা সবসময় ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট পেলে ফিউচার ইনডিফিনিট দিয়ে কাজ শেষ করব। তো এই যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এগুলো হয়তো এটা যে কোনোটা লিখতে পারবো আমরা। আচ্ছা, তো আমি এগুলো কেন দেখিয়েছি? আপনি বললেন যে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, তো এগুলো দেখানোর দরকার কি? হ্যাঁ, যদি এগুলো কখনো এই পাশে চলে আসে, যেমন আমি লিখলাম যে ইউ ক্যান go there, you can go there if provided in case, এগুলো সব সেম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি দেখতে পাচ্ছি এটা ইফ মানে এখানে কন্ডিশনালসের মধ্যে এসেছে, কন্ডিশনালস স্ট্রাকচারকে কভার করছে, এবং এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট। তো তাহলে এদিকে আমার প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ দ্য ওয়েদার ইজ ফাইন, যদি আবহাওয়া ভালো থাকে, তার মানে আমি কি পেয়েছি? ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। যেমন আমি যদি লিখি এখানে স্টাডি, লেখাপড়া করো, ইফ ইউ ওয়ান্ট জিপিএ 5, যদি তুমি জিপিএ 5 চাও, তো তার মানে কি? আমার স্ট্রাকচার ছিল ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, বা ইম্পারেটিভ হতে পারে। তো এই প্রিন্সিপাল ক্লজগুলো এই পাশেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। যেমন আমি প্রেজেন্ট ইনডিফিনিট এই পাশে নিয়ে আসছি, তো প্রেজেন্ট ইনডিফিনিট যদি এই পাশে নিয়ে আসি, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিটটা ওই পাশে যাবে, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভটাকে যদি এই পাশে নিয়ে আসি, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিটটা ওই পাশে যাবে, এইভাবেই। তো আমরা স্ট্রাকচার মুখস্থ, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, বা প্রেজেন্ট ইনডিফিনিট বা ইম্পারেটিভ সেন্টেন্স, এইভাবে। সেকেন্ড কন্ডিশনে যাচ্ছে, এখানে স্পেস আছে যেহেতু। সেকেন্ড কন্ডিশন, ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস কুড মাইট উড প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অর বেস ফর্ম অফ ভার্ব। ইফ ইউ কেম আই উড গো, এখানে কখনো আমরা শুড লিখবো না, শুড লিখলে ঝামেলা হবে, শুড পাস্ট বোঝায় না। যদিও শুড একটা জায়গায় পাস্ট বোঝায়, সেটা হচ্ছে আই শুড হ্যাভ ডান ইট, ওখানে শুড পাস্ট বোঝায়, এমনি এছাড়া শুড প্রেজেন্টে বোঝায় মূলত। ইফ ইউ, যে কোনো পার্সনের সাথে শুড বসে, আই শুড গো দেয়ার, ইউ শুড কাম হিয়ার, দে শুড গো দেয়ার। ইফ ইউ কেম আই উড গো, যদি তুমি আসতে আমি যেতাম, ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস কুড মাইট উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার এই ক্লজটা এই পাশে চলে আসতে পারে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ওই রাইট, ওই মাইট গো, আমরা যেতে পারি, ওই মাইট গো। ইফ ইউ আমরা যেতে পারতাম, ইফ ইউ হেল্প, তার মানে এই যে প্রিন্সিপাল ক্লজটা এই পাশে চলে আসছে, তার মানে ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস কুড মাইট উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। স্ট্রাকচার ছিল ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস কুড মাইট উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ওই পাশের অংশ যদি এই পাশে চলে আসে, ই প্লাস পাস্ট ইনডিফিনিট ওই পাশে চলে যাবে, এটাই। আচ্ছা, দেখতে মনে একটু প্রবলেম হচ্ছে, আমি আর একটু দেখার চেষ্টা করি। ইফ ইউ, উই মাইট গো, ইফ ইউ হেল্পড, এভাবেই। আচ্ছা, এত নিচে আর ওই সময় লিখবো না, একটা প্রবলেম হয়ে গিয়েছিল। ঠিক আছে, এইভাবেই। তো আমরা স্ট্রাকচারটা মুখস্থ, ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস কুড মাইট উড প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। এবার যাচ্ছি আমি 29 মিনিটস। আচ্ছা, আমি চেষ্টা করবো একটাতে শেষ করে দিতে। থার্ড কন্ডিশনে যাচ্ছি এখন যাচ্ছি থার্ড কন্ডিশন, এটা 7 নাম্বারের রোলটাতে কাজ করা হচ্ছে। থার্ড কন্ডিশনে হচ্ছে স্ট্রাকচার ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস
সাবজেক্ট প্লাস কুড মাইট উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। যেমন লিখলাম তাহলে ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি এসে থাকতে, আই আই উড হ্যাভ আই উড হ্যাভ আই উড হ্যাভ গন, আমি গিয়ে থাকতাম, আই উড হ্যাভ গন দেয়ার। তার মানে স্ট্রাকচারে আমাদের মেইন ই প্লাস পাস্ট পারফেক্ট থাকলে সাবজেক্ট প্লাস কুড মাইট উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল এভাবেই। আবার যদি এই প্রিন্সিপাল ক্লজটা যদি এই পাশে চলে আসে, ই প্লাস পাস্ট পারফেক্ট ওই পাশে যাবে। যেমন উই মাইট হ্যাভ হেল্পড ইউ, উই মাইট হ্যাভ হেল্পড ইউ ইফ ইউ হ্যাড কাম হিয়ার। আমরা এক্সাম্পলগুলো লিখে নিব। আচ্ছা, এইভাবে কন্ডিশনালস। এছাড়াও আবার একটু ভিন্ন ভিন্নভাবে কন্ডিশনাল দেখা যেতে পারে। যেমন ওয়ার আই ইউ, এইরকমও দেখা যেতে পারে। ওয়ার আই ইউ এটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট, ওয়ার এটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সেকেন্ড কন্ডিশন, পাস্ট ইনডিফিনিট মানে সেকেন্ড কন্ডিশন। ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড গো দেয়ার, আমি যদি তুমি হতাম আমি সেখানে যেতাম, আই উড গো দেয়ার। পাস্ট ইনডিফিনিট এইরকম চেহারা দেখা মাত্রই, ওয়ার আই ইউ এরকম দেখা মাত্রই এটা সেকেন্ড কন্ডিশন। ঠিক একইভাবে যদি এরকমও দেখা যায়, আমি এখানে কমপ্লিট একটা পিকচার দেওয়ার চেষ্টা করছি কমপ্লিটলি সেন্টেন্সে, সেই জন্য আমি কোনোটাই গ্যাপ রাখছি না। হ্যাড আই মানি, আমার যদি টাকা থাকতো, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। আই হ্যাভ এ বুক প্রেজেন্ট ইনডিফিনিট, আই হ্যাড এ বুক পাস্ট ইনডিফিনিট, আই হ্যাড মানি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। তার মানে এটাও হচ্ছে সেকেন্ড কন্ডিশনের কথা। হ্যাড আই মানি আই উড গো, আমার যদি টাকা থাকতো আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। ঠিক একইভাবে এখানে আবার থার্ড কন্ডিশনের কথা আসছে। যেমন হ্যাড আই গন দেয়ার, আমি যদি সেখানে গিয়ে থাকতাম, হ্যাড আই গন দেয়ার, এটা কিন্তু পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। হ্যাড যদি আমি এখানে ধরে নিই তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, তার মানে এটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে থার্ড কন্ডিশন। হ্যাড আই গন দেয়ার, আমি যদি সেখানে গিয়ে থাকতাম, আই উড হ্যাভ হেল্পড ইউ, আই উড হ্যাভ হেল্পড ইউ। এইখানে এগুলো তো সবই তো কমপ্লেক্স সেন্টেন্স, ইফ দেওয়া হয়নি তাতে কি হচ্ছে, এগুলো সবই কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এইখানে এটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এইরকম কোনো সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ইন্টারগেটিভ সেন্টেন্স করলে, কমপ্লেক্স সেন্টেন্সে ইন্টারগেটিভ করতে গেলে আমরা সবসময় প্রিন্সিপাল ক্লজকে ধরে কাজ করবো। যেমন প্রিন্সিপাল ক্লজ, তারপর হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ। তো এখানে এটা প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। ওয়ার আই ইউ মানে কি, ইফ আই ওয়ার আই ওই কথাটাই। তো প্রিন্সিপাল ক্লজ এটাকে যদি আমাকে ইন্টারগেটিভ করতে বলে তাহলে আমি করতাম উডেন্ট আই গো দেয়ার ওয়ার আই ইউ, তারপর হচ্ছে উডেন্ট আই গো দেয়ার হ্যাড আই মানি। এই কথাটা পেছনে নিয়ে যেতে হবে, কারণ প্রিন্সিপাল ক্লজকে আমরা শুরুতে নিয়ে আসবো ইন্টারগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে। এখানেও উডেন্ট আই হ্যাভ হেল্পড, উডেন্ট আই হ্যাভ হেল্পড ইউ হ্যাড আই গন, এটাকে শুরুতে নিয়ে আসি ইন্টারগেটিভ করবো, এটাকে ধরে ইন্টারগেটিভ করবো না। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজকে ধরে ট্যাগ করা হয়। এতক্ষণ হয়তো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনে ফেলতে পেরেছি ক্লজের মাধ্যমে। তো কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় প্রিন্সিপাল ক্লজকে ধরে ট্যাগ হয়, ট্যাগ নয়, কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজকে ধরেই ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। যেমন এটা প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। তো এটা প্রিন্সিপাল ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সের, এটা সাবঅর্ডিনেট ক্লজ। যদি বলে ইন্টারগেটিভ করতে তাহলে হচ্ছে উডেন্ট আই এটা দিয়ে শুরু করতে হবে। এখানেই হবে এই অংশটা, প্রিন্সিপাল ক্লজটা শুরুতে চলে আসবে, উডেন্ট আই হ্যাভ হেল্পড ইউ, তারপরে এই অংশটা পেছনে চলে যাবে, হ্যাড আই গন। আচ্ছা, কত 33 মিনিটস। আচ্ছা, চেষ্টা করছি। আমাদের এইভাবেই মূলত কন্ডিশনালস। এরপর হচ্ছে 8 নাম্বার পর্যন্ত ঝামেলা, এরপর এগুলো খুব তাড়াতাড়ি আমি পাস করতে পারবো। 8 নাম্বার বলা হয়েছিল ইম্পারেটিভ বলে ইউ শুড। যেমন বললাম যে স্টাডি লেস্ট লেখাপড়া করো, লেস্ট ইউ শুড লেখাপড়া করো, তুমি জিপিএ 5 মিস করবে সে বয়ে, লেস্ট ইউ শুড মিস জিপিএ 5। তার মানে হচ্ছে এটা ইম্পারেটিভ দিয়ে হলে, যদি বলে ইউ কোত্থেকে আসলো, ইম্পারেটিভ সেন্টেন্সের এইখানে সবসময় ইউ থাকে। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে ইউ শুড দিয়ে একটা নেগেটিভ কথা বলতে হবে। তাই বলে যে সবসময় এরকম তা না। যেমন আমি যদি বলি যে ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো, লেস্ট ইউ শুড লুজ সামথিং, ঠিক আছে, ক্লোজ দ্য ডোর ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ ইউ শুড বলেছি। কিন্তু যদি এরকমও বলি ক্লোজ দ্য ডোর লেস্ট আ ডগ শুড এন্টার,
একটা কুকুর প্রবেশ করতে পারে সেই ভয়ে, হ্যাঁ ঠিক আছে। তবে জেনারেল স্ট্রাকচার হচ্ছে ইম্পারেটিভ বলে ইউ শুড। যদি কেউ বলে যে না অন্যভাবে মিনিং আনা যাবে তাহলে কোনো প্রবলেম নেই, এটা আমরা সবসময় শুড ব্যবহার করি। কিন্তু এখানে যদি কেউ মাইট ব্যবহার করে তাতে কোনো ভুল না, কিন্তু জেনারেলি বেশিরভাগ মানুষ শুড ব্যবহার করে থাকে। যেমন হচ্ছে যে রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস বা ট্রেন, এভাবে। আবার বলেছিলাম ওখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে কী হবে, যেমন আমি যদি বলি যে রিনা রেন, এবার সাবজেক্ট দিয়েছি জেনারেল অ্যাসার্টিভ সেন্টেন্স, রিনা রেন লেস্ট, তো এখানে সাবজেক্ট হচ্ছে আমার, এখানে সাবজেক্ট চলে আসবে শি, এবং বলেছিলাম সবগুলোতেই শুড বলার জন্য। লেস্ট রিনা রেন লেস্ট শি শুড মিস দ্য ট্রেন বা বাস, এইভাবে কথা। তো 1 থেকে 8 পর্যন্ত আমরা স্ট্রিক্টলি মেনটেন করব। আচ্ছা, এখন দেখা যাচ্ছে 35 মিনিটস, কিন্তু আমি যদি তাড়াহুড়া করে কাজ করলে ওইদিকে এত ক্লিয়ারলি দেখাতে পারবো না 50 মিনিটসের মধ্যেও। তো তাই 1 থেকে 8 পর্যন্ত যতটুকু দেখিয়েছে এটা পার্ট 1 করতে হলো, পার্ট 1, আর হচ্ছে যে পরেরটাকে পার্ট 2-তে নিতে হবে, যেহেতু টাইম কভার করতে পারিনি। এটা হচ্ছে পার্ট 1, এইভাবেই কমপ্লিট করেছি। পার্ট 1-এর মধ্যে 1 থেকে 8 পর্যন্ত কাজ করেছি, তারপর হচ্ছে পার্ট 2-তে 9 থেকে 18 পর্যন্ত কমপ্লিট করব ইনশাআল্লাহ। ওখানে সময় লাগবে 25 মিনিটস 30 মিনিটসের মতো সময় লাগবে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।